আরে বাহ, কি সুন্দর দুটো কলা গাছের চারা। পাতাগুলো কি সুন্দর রঙিন, একদম ফুল গাছের মতো। আমার এই চারা দুটো ভীষণ পছন্দ হয়েছে। আমি এই চারা দুটোকে বাড়ি নিয়ে গিয়ে রোপণ করব। এ কথা বলে সুস্মিতা কলা গাছের চারা দুটো নিয়ে বাড়ি চলে যায় আর বারান্দায় বাজারের ব্যাগ আর চারা দুটো রাখে। কোদালটা নিয়ে এসে কলা গাছের চারা দুটো জানালার পাশে রোপণ করি, তবে ঘরে থেকে উঠতে বসতে আমি চারা দুটো দেখতে পারবো। জানালা দিয়ে সব সময় কলা গাছ দুটোর খেয়াল রাখতে পারবো। এ কথা বলে সুস্মিতা কোদাল আর কলা গাছের চারা দুটো নিয়ে জানালার কাছে যায় আর ঠিক জানালার পাশে কোদাল দিয়ে মাটি খুঁড়ে কলা গাছের চারা দুটো রোপণ করে, তাতে জল দেয় আর কলা গাছের চারা দুটোর পরিচর্যা করতে থাকে। এভাবে দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। কিছুদিনের মধ্যে চারা গাছ দুটো বড় কলা গাছে পরিণত হয়। এদিকে সুস্মিতা সন্তান জন্ম দেওয়ার সময় মারা যায়। বেচারা রমেশ ছোট্ট বাচ্চাকে নিয়ে কি করবে কিছুই ভেবে পারে না। ছোট্ট বাচ্চাটিকে কোলে নিয়ে অনবরত কেঁদেই চলেছে। সৃষ্টিকর্তা, তুমি আমার সাথে এটা কি করলে? মেয়েকে জন্ম দিতেই মা চলে গেল। এই মা হারা মেয়েটাকে আমি কি করে বড় করব? সুস্মিতা, তুমি কেন চলে গেলে আমাদের বাবা মেয়েকে রেখে? ছোট্ট বাচ্চাটাকে নিয়ে রমেশ যখন দিশেহারা, তখন বাচ্চাটির কান্না রমেশ কিছুতেই থামাতে পারছে না। বাচ্চাটা অনবরত কেঁদেই চলেছে। কাঁদে না মা আমার, কাঁদে না। মেয়ে তো কিছুতেই কান্না থামাচ্ছে না। এই বাচ্চাকে সামলানোর ক্ষমতা আমার নেই। কালই আমি দিদিকে এই বাড়িতে নিয়ে আসবো। কাঁদে না মা, কাঁদে না, কাঁদে না। পরের দিন রমেশ তার বড় বোন রমলাকে নিয়ে আসে। দিদি, তুই তো বিধবা, স্বামীর ভিটেতে তুই একাই থাকিস, তাই তোকে নিয়ে এলাম। আজ থেকে আমার এই মেয়েটাকে দেখভাল তুই করবি আর আমার বাড়িতেই থাকবি। এখানে তোর খাওয়া পড়ার কোনো অসুবিধা হবে না। ভরসা তোর উপর আছে ভাই, তবে তোর মেয়েটা দেখতে কিন্তু ভারী মিষ্টি। আমি তোর মেয়েকে অনেক আদর যত্নে বড় করব। এরপর থেকে রমেশ ও তার বোন মিলে ছোট্ট মেয়ে নিপাকে বড় করতে থাকে। দেখতে দেখতে কেটে যায় 7 বছর। মা নিপা, আজ এত বেলা অবধি তুই পুতুল নিয়ে খেলছিস যে? আজ তুই স্কুলে যাবি না? বাবা, বাবা, আজ তো আমার স্কুল বন্ধ গো। আজ তো শুক্রবার, তোমার মনে নেই? ও তাই তো, আমি তো ভুলেই গিয়েছিলাম। তবে তুই খেলা কর, আমি মাঠে কাজ করতে যাই। এ কথা বলে রমেশ মাঠে চলে যায় আর বেশ কিছুক্ষণ পর আকাশ কালো মেঘে ছেয়ে যায়। আকাশে বিদ্যুৎ চমকাতে থাকে। এত বৃষ্টিতে বাজ পড়ে রমেশ সেখানেই মারা যায়। বাবা, 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 এটা তুমি কি করলে? ও বাবা, মায়ের মতো তুমি আমাকে ফাঁকি দিয়ে চলে গেলে বাবা। বাবা, ও বাবা। চলে তো যাবে, তুই তো অলক্ষী, তাই তো জন্মের সময় তুই তোর মায়ের মাথা খেয়েছিস, আজ আবার বাপের মাথা খেলি। তুই অলক্ষী মেয়ে জন্ম নিয়েছিস দেখে আজ আমার ভাইটা মারা গেল। এসব তুমি কি বলছো পিসিমা? জন্ম মৃত্যু তো সবই উপরওয়ালার হাতে, তাই না? সৃষ্টিকর্তাই আমার বাবা মাকে তুলে নিয়েছে, আমার কাছ থেকে তুলে নিয়েছে আর আমাকে বানিয়েছে এতিম। এতে আমার কি দোষ বলো? আমি কি করেছি? হয়েছে, আর বড় বড় কথা বলিস না। তুই যে কত বড় অলক্ষী সেটা আমি বুঝতে পেরেছি। আমি আর তোর সঙ্গে থাকবো না। তোর মতন অলক্ষী মেয়ের সঙ্গে থাকলে আমিও হঠাৎ করে মরে যাব। ও পিসিমা, ও পিসিমা, আমার ছেড়ে যেও না। আমার মতো একটা এতিম কন্যাকে এভাবে ফেলে রেখে যেও না পিসিমা। আমি যে ভীষণ অসহায় হয়েছি গো, আমাকে ফেলে চলে যেও না। নিপারের সব কাকুতি মিনতি তোয়াক্কা না করে রমলা চলে যায় আর ছোট্ট নিপা ভীষণ একা হয়ে যায়। এভাবেই কষ্টে নিপার দিনগুলো কাটছিল। নিপা প্রায় সময় জানালার পাশে কলা গাছের দিকে তাকিয়ে কান্না করত। এভাবে আর কতদিন কাটবে গো নিপা? তুমি আর কাঁদলে যে তোমার বাবা মা
কথা বলছো? কে কথা বলছে এখানে? আমি কার কণ্ঠস্বর শুনতে পাচ্ছি? আমরা কথা বলছি গো। আমরা দুই কলা গাছ। একদিন তোমার মা আমাদের রাস্তা থেকে তুলে এনে এখানে রোপণ করেছিল। আমাদের পরিচর্যা করে আমাদের বড় করে তুলেছে। তাই আজ তোমার দুঃখে প্রকৃতি মাতা আমাদের কথা বলার শক্তি দিয়েছেন। তবে ভালোই হলো, এই একাকিত্বের সময়ে কথা বলার মতো দুটো কলা গাছ তো পেলাম। এখন থেকে না আমার একাকিত্বের সময়ে আমি তোমাদের সাথে গল্প করব, ঠিক আছে? এরপর থেকেই দুই কলা গাছ নিপার ভালো বন্ধু হয়ে যায়। এভাবেই কেটে যায় আরো বেশ কিছুদিন। একদিন হঠাৎ করে নিপার পিসি রমলা আবার ফিরে আসে। পিসিমা, ও পিসিমা, তুমি তুমি সত্যি ফিরে এসেছো? আমি স্বপ্ন দেখছি না তো? না রে মা, তুই কোনো স্বপ্ন দেখছিস না। আমি সত্যি ফিরে এসেছি। আসলে তোকে কোলে পিঠে করে বড় করেছি তো, তাই তোর মায়া কাটাতে পারিনি রে। তাই আমি ঠিক করেছি আজ থেকে আমি তোর সঙ্গেই থাকবো। নিপা, মা নিপা, একটাবার উঠেই দেখ। এই দেখ মা, আমি তোর জন্য মজার মজার নাস্তা বানিয়েছি। আসলেই তো এই সব খাবার আমার খুব পছন্দের। তুমি খাবারগুলো রেখে যাও, আমি হাত মুখ ধুয়ে খাবারগুলো খেয়ে নিচ্ছি। রমলা সেখান থেকে চলে যায়। নিপা হাত মুখ ধুয়ে এসে জানালার কাছে বসে খাবার খায়। নিপা, তুমি এভাবে রাক্ষসীর মতো করে খাবার খাচ্ছ কেন বলো তো? আরে বোকা, এই সবজি আমার পছন্দের খাবার। তাও আবার পিসিমা বানিয়েছে, তাই তো আমি গপ গপ করে খাচ্ছি। খেতে তো খুব মজা। পছন্দের খাবার তাড়াতাড়ি খেতে হয়, বুঝলে? সে না হয় বুঝলাম, কিন্তু নিপা, তুমি ওই মহিলার থেকে দূরে থেকো কেমন? ওনাকে আমাদের ভালো ঠেকছে না। তোমরা যে কি বলো না কলাগাছ, কদিন তোমরা আমার পিসিকে দেখো, তারপর বুঝতে পারবে। পিসিমা তো খুব ভালো। তবে এসব কথা থাক এখন, আমার যে আবার স্কুলে যেতে হবে গো। অনেক গল্প হয়েছে। এরপর নিপা স্কুলে চলে যায়। রমলা ছোট্ট একটা মাটির পুতুল নিয়ে নিপার বিছানার কাছে যায়। যাক, নিপা তাহলে আমাকে বিশ্বাস করে ফেলিস। এবার যা করার এই কালো পুতুলটাই করবে। এবার এই পুতুলটা নিপার বালিশের নিচে রাখলে কিল্লে খতম। আর নিপা তো এখন স্কুলে, এটাই উত্তম সময়। এরপর রমলা পুতুলটা বালিশের নিচে রাখে। আর কলা গাছ দুটো এসব দেখতে পায়। এরপর দিন পেরিয়ে রাত হয়ে যায়। এই তো নিপা, তুমি চলে এসেছো। আসলে আমরা তো তোমার জন্য অপেক্ষা করছিলাম। তোমাকে যে একটা জরুরি কথা বলার ছিল। আজ আমি বড্ড ক্লান্ত গো। আজ আমি তোমাদের কোনো কথাই শুনতে পারবো না। আগে ঘুমাই, কাল তোমাদের কথা শুনবো। কালকে অনেক গল্প করব, আজকে সময় নেই। কি ব্যাপার নিপা, আজকে ঘুম থেকে উঠবি না? কত বেলা হয়েছে, আজকে স্কুলে যাবি না? পিসিমা, ও পিসিমা, আজ না মাথাটা কেমন ধরেছে, মাথাটা ঘুরছে, শরীরেও বড্ড ব্যথা। বিছানা থেকেও উঠতে পারছি না, কথা বলতেও কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। সে তো পারবেই না, কারণ তোমার পিসি যে তোমার এই হাল করেছে। কাল তোমাকে এটা বলার জন্যই চেষ্টা করেছিলাম, তুমি আমাদের কথা শুনলে না। তবে এবার কলা গাছের তরফ নড়েছে। আমি ভালো করেই জানতাম এই ইতিম কন্যার ক্ষতি করলে তোরা চুপ থাকতে পারবি না। তুই এসব কথা কেন বলছিস বলতো? আর বলতো, তুই কে আর তুই এখানে কেন এসেছিস? আমি হলাম ডাইনি, আর তোদের প্রকৃতি মাতা আমার শক্তি কেড়ে নিয়ে আমাকে অকেজো বানিয়ে রেখেছে। তারপর অনেক খোঁজাখুঁজি করে আমি তো এই এতিম কন্যা আর দুই কলা গাছের সন্ধান পাই। আর তাই তো আমি আমার শক্তি পেতে রূপ বদল করে এখানে এসেছি। আমি খুব ভালো করেই জানি দুই কলা গাছ তোরা প্রকৃতি মাতার সৃষ্টি, আর তোদের জাদু শক্তিও আছে। তাই ভালোই ভালোই তোরা আমার শক্তি ফিরিয়ে দে, নয়তো এই মেয়ের জীবন সংকট হবে। না না ডাইনি, এই কাজ তুই করিস না। আমরা নিশ্চয়ই তোর শক্তি ফেরাবো। তার আগে নিপা, তুমি উঠে বসো, আর তোমার বালিশের নিচে একটা মাটির পুতুল আছে, সেটা বের করো। এইটা তোরা কি করছিস? এটা তুই এক্ষুনি দেখতে পারবি। নিপা, নিপা, তুমি তাড়াতাড়ি পুতুলটা বের করো, ফেলে দাও।
করেছে ওই পুতুল ভাঙলেই যে ডাইনি মারা যাবে। এরপর নিপা অনেক কষ্টে ওই মাটির পুতুলটা ফেলে দেয়, আর পুতুলটা মাটিতে পড়ে টুকরো টুকরো হয়ে ভেঙে যায়। আর অবাক কাণ্ড, পুতুল ভাঙার সাথে সাথে ডাইনি ভস্ম হয়ে যায়। যাক বাবা, ডাইনি শেষ। আমি ভালো করেই জানতাম পুতুলে ডাইনির প্রাণ ভোমরা আছে। সত্যি চোখের সামনে যা ঘটলো তা অবিশ্বাস্য। তোমরা ছিলে বলেই হয়তো আজ আমি বেঁচে গেলাম। ওই কলা গাছ, তোমাদের অনেক ধন্যবাদ। নিপার কথা শেষ হতে না হতেই প্রকৃতি মাতা প্রকট হয়। তোমরা তিনজন যেভাবে ডাইনিকে কৌশলে ভস্ম করলে তা দেখে আমি স্বয়ং প্রকৃতি মাতাও অবাক হয়ে প্রকট হলাম। সত্যি তোমরা বাহবা পাওয়ার যোগ্য। আর নিপা, তোর মা খুবই প্রকৃতি প্রেমী ছিল, তাই তোর মাকে আমি কৌশলে এই 2 কলা গাছ উপহার দিয়েছিলাম। আর তোর মা গর্ভবতী হওয়া অবস্থাতেও পরিচর্যা করে 2 কলা গাছকে বড় করে তুলেছে। তাই এই কলা গাছ দুটো চিরকাল তোর সুখ দুঃখের সাথী হয়ে থাকবে বাছা। এসব বলে প্রকৃতি মাতাও অদৃশ্য হয়ে যায়। মানুষের ব্যবসা ও বাচ্চাদের খেলার জন্য এটা সঠিক সময় ছিল। এদিকে মেঘপুরে দুজন ছোটবেলার বন্ধু ছিল, শশাঙ্ক আর প্রশান্ত। সেই দিন তারা দুজন পানিপুরি বিক্রি করত। শুরুতে ওরা দুজনই একই দোকান খুলেছিল, কিন্তু শশাঙ্কের ব্যবহারের জন্য প্রশান্ত আলাদা করে আরেকটা দোকান খুলে নেয়। শশাঙ্ক সবসময় প্রশান্ত তোতলামির জন্য ও খুব মজা উড়াতো, কিন্তু প্রশান্তের ব্যবসা খুবই ভালো চলছিল কারণ ও খুব সৎ ছিল। শশাঙ্ক, তুমি কি করবে বলে ভেবেছো? কিছু লাভ টাভ করবে নাকি না? শশাঙ্ক, নাম আমার লাভ তো আমি করবই। এবার দেখো আমি কি করি। আরে এ কথা তো তুমি সবসময় বলো, কিন্তু তোমার থেকে তো বেশি লাভ আমার বন্ধু প্রশান্তই করে, বুঝেছো? প্রশান্তের বুদ্ধি আর সততার প্রশংসা সবাই করে। ওই তোতলার মুখটা আমি এবার বন্ধ করে দেব। ওর থেকে বেশি লাভ এবার আমি করব। শোন সুশান্ত, প্রশান্ত তোর সবসময় ভালো চায়, কিন্তু তুই ওর সবসময় ক্ষতি চাস কেন বলতো? এই টাকলু, তুই তোর চা বিক্রি কর, আর আমি কি করি সেটা চুপচাপ দেখ। শশাঙ্ক রেগে গিয়ে ওখানে চা না খেয়ে সেখান থেকে বেরিয়ে পড়লো। কিরে প্রশান্ত, কেমন আছিস? এবার মেলাতেও আসছিস তুই? আরে দোকান খুলতে আসিস? এবার আমি তোকে দেখাবো যে ব্যবসা কেমন করে করতে হয়, বুঝলি? আমি এর জন্যই তো তোমার সাথে দোকান খুলতে চাই না, তোমার এরকম আচরণের জন্য, বুঝেছো? এই ছাড় তো তুই এসব, আমি তোকে দেখে নেব। আর এই বছর মেলায় আমি সবচেয়ে ভালো ব্যবসা করব। মেলার প্রথম দিনে শশাঙ্ক নিজের পানিপুরির দোকান খুললো, আর প্রশান্ত কালো পানিপুরির দোকান খুললো। প্রশান্তের কালো পানিপুরির কথা মানুষজন প্রথম শুনলো, এজন্য প্রথম দিন থেকেই প্রশান্তের দোকানের খুব বিক্রি হলো। মানুষের ভিড় জমে গেল প্রশান্তের দোকানের সামনে। এই যে প্রশান্ত ভাই, শুনলাম তুমি নাকি নতুন জিনিস বিক্রি করো, কালো পানিপুরি, ফুচকা। আমাকেও কয়েকটা দাও, আমি খেয়ে আনন্দ নিই। এই দেখতে পাচ্ছ তো আমার পেটটা কত বড়। 4 প্লেট ফুচকা তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নেব, বাকি লোকেদের কথা তো পরে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি দিচ্ছি, এক্ষুনি বানিয়ে দিচ্ছি। আমি শুধু ভালো জিনিসের ব্যবহার করি। আমার এখানে কালো ফুচকা বেশি বিক্রি হয়। শশাঙ্ক প্রশান্তের দোকান দেখে খুব হিংসে করত। নিজের দোকান প্রথম দিনই বন্ধ করে সেখান থেকে চলে যায়। মনে হচ্ছে আমাকেও এবার কালো পানিপুরি বিক্রি করতে হবে, তাহলেই আমার বেশি লাভ হবে। কি হয়েছে বাবা, একলা একলা কি বলছিস এসব? কি হয়েছে আমাকে খুলে বল। শশাঙ্ক নিজের মাকে সবকিছু খুলে বলল। আর যদি এরকমই হয় তাহলে তুমি কাল থেকে পানিপুরি বিক্রি করো, আর সৎভাবেই করো। অন্যের ব্যবসার দিকে বেশি নজর দিও না, তোমার ব্যবসাও ভালো চলবে। পরের দিন সকালে শশাঙ্ক প্রশান্তের দোকানের সামনে নিজের কালো পানিপুরি দোকান খুললো, কিন্তু প্রশান্ত সহজ সরল আর সৎ হওয়ার জন্য গ্রামবাসীরা আর মেলায় আসা লোকজনেরা ওর দোকানে কালো পানিপুরি খেতে আসতো। আর শশাঙ্ক এসব দেখে খুবই হতাশ হচ্ছিল। তখন ওর দোকানে একজন মহিলা এলো।
আরে দাদা, আমার জন্য 10 প্লেট কালো পানিপুরি পার্সেল করে দাও, বাড়ির লোকের জন্য নিয়ে যেতে হবে। আর এই নাও 2000 টাকার নোট, তাড়াতাড়ি করো। ওই মহিলা আর টাকা দেখে শশাঙ্কর মনে লোভ সৃষ্টি হয় আর ওর চোখ জল করে উঠল। এই তো আমি এক্ষুনি দিচ্ছি আপনাকে। আমি আপনার পার্সেলটা রেডি করি আর আপনি ততক্ষণ একটু বসুন, কি বলেন? হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি করো, আমাকে তাড়াতাড়ি যেতে হবে। শশাঙ্ক পানিপুরি পার্সেল করে দিয়ে দিল। আরে না না, আমার কাছে খুচরো নেই। আপনি এক কাজ করুন, আমার যখন শেষ হয়ে যাবে তখন আপনি চলে আসুন আমার কাছে, আমি তখন টাকা ফেরত দিয়ে দেব। ঠিক আছে, কিন্তু অবশ্যই দিয়ে দিও। যাক, ভালো হয়েছে রে, অন্তত শশাঙ্কের দোকানে কাস্টমার আসতে শুরু করেছে। ওদিকে প্রশান্তের দোকানে খুবই ভিড় হয়ে গেল। শশাঙ্ক এ কথায় জ্বলে গিয়ে প্রশান্তের পানিপুরিতে কিছু মেশানোর পরিকল্পনা করলো। শশাঙ্ক ভাবলো প্রশান্তের পানিপুরিতে ইঁদুর মারার ঔষধ মিশিয়ে দিবে। এই বেটা প্রশান্ত নিজের দোকানটা ছেড়ে একবার যাক দেখিনি, আমি ওকে উচিত শিক্ষা দেব, খুব ভালো লাগবে। আমার টাকা তো দিয়ে দাও, তুমি সেটা খুচরো করিয়েছো নাকি করোনি? আরে আরে কিসের পয়সা, আমি তো তোমাকে চিনি না, বুঝেছো? আরে আজ সকালেই তো আমি তোমার দোকান থেকে পানিপুরি নিয়ে গেছিলাম আর তোমাকে 2000 টাকার নোট দিয়েছিলাম। আরে আমি তোমাকে তাও চিনি না বলছি তো। এবার যাও তো এখান থেকে, যাও গিয়ে নিজের কাজ করো, যাও। শশাঙ্কের নজর প্রশান্তের দোকানের দিকে গেল। ও নিজের দোকান খোলা ছেড়ে কোথাও একটা যাচ্ছিল। দাদা, আমার দোকানটা একটু দেখিয়েন, আমি একটু ওয়াশরুম থেকে আসছি। হ্যাঁ প্রশান্ত ভাই, তুমি যাও, আমি দোকানটা দেখবো। যাও, তুমি ঘুরে এসো, একদম চিন্তা করো না। প্রশান্ত দোকান ছেড়ে যাওয়ার পরই শশাঙ্ক সুযোগ বুঝে তার দোকানের পানিপুরিতে ইঁদুর মারার ঔষধ মিশিয়ে দিল। তখনই পাশের এক দোকানের খেলনা বিক্রেতা তাকে ডাক দিল। আরে তুমি ওখানে কি করছো? প্রশান্ত ভাই তো দোকানে নেই, কিছুক্ষণ পরে আসবে, বুঝতে পেরেছো? এই কি করো তুমি এখানে? এই বেটা খেলনাওয়ালা, তুই তোর নিজের ব্যবসা কর, নইলে তোর বাচ্চাদের খেলনা বিক্রি করা শিখিয়ে দেবো, বুঝেছিস? শশাঙ্ক প্রশান্তের দোকানের পানিপুরিতে ইঁদুর মারার ঔষধ মিশিয়ে দিল আর ওখান থেকে চলে গেল। আর সেই খেলনা বিক্রেতা দূর থেকে সে সবকিছু দেখতে পেল, কিন্তু নিজের দোকানে অনেক গ্রাহক থাকার জন্য ও বেশি নজর দিতে পারল না। কিছুক্ষণ পরে প্রশান্তের দোকানে একজন লোক তার বাচ্চাকে নিয়ে এলো। আমিও পানিপুরি চাই বাবা, পানিপুরি চাই, এখনই নাও। যখনই ওই বাচ্চা প্রশান্তের দোকানের পানিপুরি খেলো, তখনই ওই বাচ্চা মাথা ঘুরে পড়ে গেল। সময় থাকতে প্রশান্ত সবকিছু ছেড়ে বাচ্চাটাকে হসপিটালে নিয়ে গেল আর ওর প্রাণ বাঁচিয়ে দিল। আর এই কথা পুরো গ্রামে ছড়িয়ে পড়লো যে প্রশান্তের দোকানের পানিপুরি খেয়ে বাচ্চাটা অসুস্থ হয়ে পড়েছে। এজন্য গ্রামবাসীরা প্রশান্তের দোকানের পানিপুরি না খাওয়ার সিদ্ধান্ত নিল। এইবার মজা হবে। এই প্রশান্তের বাচ্চাটা খুব সৎ নিজেকে মনে করে, তাই না? এইবার ওকে গ্রামের লোকেরা ঘাড় ধরে তাড়িয়ে দেবে। এই প্রশান্তের বিষ ফুসকা খাওয়ার কারণে বাচ্চাটা হসপিটালে গিয়েছিল। এবার তোমরাই বলো ওর সাথে কি করা উচিত? কি আর করবেন, গ্রাম থেকে ওকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিন, না হলে সারা গ্রামবাসীদের মেরে ফেলবে ও। আমি এমনটা কেন করব? হ্যাঁ, প্রশান্তকে কাঁদতে দেখে ওই খেলনা বিক্রেতা এসে বলল, আরে শাস্তি প্রশান্তকে নয়, এই বেটা শশাঙ্ককে দেওয়া উচিত। আমি তখন দেখেছি প্রশান্ত যখন দোকানে ছিল না, ওই ওর দোকানে যে কি সব মিশিয়ে দিয়েছিল। এই তুমি আমাকে কেন মিথ্যে অপবাদ দিচ্ছ? আমি জানি তুমি ওর হয়ে এসব কথা বলছো, তাই না? কেন বলছো শুনি? দোকানওয়ালা হও সেই জন্যই তো। সবকিছু দেখে শশাঙ্কের দোকানে আসা সেই ভদ্রমহিলা নিজের টাকা হারিয়ে দিয়েছিল। সে এসে বলল, যদি এই খেলনা বিক্রেতা মিথ্যে কথা বলে তাহলে আমি প্রমাণ দিব। এই সব কাজ শশাঙ্কেরই, ওই করেছে এসব, আর আমার টাকাও নিয়ে নিয়েছে। আর প্রশান্তের দোকানের পানিপুরিতে ওই ইঁদুর মারার ঔষধ মিশিয়েছিল। আমাকে ক্ষমা করে দিও, এই ভুলটা আমি করেছি। প্রশান্তের উপর
হিংসা করে আমি পানিপুরিতে ইঁদুর মারার বিষ মিশিয়ে দিয়েছি। আমাকে ক্ষমা করে দিস ভাই। তাহলে এটাই ঠিক হলো, গ্রামের সমস্ত লোকেরা এটাই সিদ্ধান্ত নিয়েছে যে গ্রাম থেকে তোমাকে বার করে দেওয়া হবে। মেলা তো দূরের কথা, তোমাকে যদি আমি কোনো বিয়ে বাড়িতেও দেখতে পাই না, তাহলে তোমার উপরে কানুনি ব্যবস্থা নেব। এইটুকু বলে গ্রামের পঞ্চায়েত মশাই শশাঙ্ককে গ্রাম থেকে বের করে দিল। প্রশান্ত নিজের পানিপুরি দোকান আবার খুলে দিল, আর ওর ব্যবসা খুব ভালো চলতে থাকলো।